গতকালকে জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টি অবশেষে কি কিংস পার্টি হতে যাচ্ছে? সেই কিংস পার্টি হওয়া নিয়ে অনেক কথা হয়েছে, বিশেষ করে যখন এই নতুন দল গঠনের ব্যাপারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশে একটি ম্যাগাজিনের সাথে সাক্ষাৎ দিতে গিয়ে তিনি বলেছিলেন তাদের দল করার অধিকার আছে এবং তিনি তাদের পক্ষেই এক ধরনের অবস্থান নেন। তাদের দল করার গণতান্ত্রিক অধিকার নিয়ে কারো কোনো আপত্তি নেই, বা কোনো মহল থেকে আমার জানা মতো এখন পর্যন্ত কোনো ধরনের নেগেটিভ কথা বলা হয়নি। প্রশ্নটা যে জায়গায় দেখা দিয়েছে, যেহেতু এই সরকার একটি নিরপেক্ষ সরকার, সেই সরকারের উপদেষ্টা পদে থেকে রাষ্ট্রীয় সুবিধা ব্যবহার করে তারা এই পার্টি করতে পারেন কিনা, সেই প্রশ্নটা আরও বেশি এখন জোরালোভাবে সামনে নিয়ে এসেছে। সেটা হচ্ছে, আপনারা দেখেছেন যে পিরোজপুরের জেলা প্রশাসক সেখানে কি করেছেন, 5টি বাস সেখান থেকে ঢাকায় সমাবেশের উদ্দেশ্যে বরাদ্দ করেছেন। তিনি অধিগ্রহণ করেছেন, সেটা আইন অনুযায়ী হয়। কেউ প্রাইভেট সম্পত্তিও রাষ্ট্রীয় কাজে করতে পারেন, তবে সেটার অবশ্যই কিছু রুলস এবং রেগুলেশনস আছে, এবং সেখানে সুস্পষ্টতই বলা হয়েছে রাষ্ট্রীয় জরুরি কাজে। এই জনসভায় যোগদানটা কোনোভাবেই রাষ্ট্রীয় জরুরি কাজের আওতায় পড়ে না। একইভাবে আমরা দেখি যে ডিসিরা পুলিশের কাছে চিঠি দিয়েছেন যেন সমন্বয়কদের নিরাপত্তা দেওয়া হয়। দেখুন, এই দলটা গঠন নিয়ে অনেক আগের থেকেই বিতর্ক চলে আসছে। বিশেষ করে তারা যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন থেকে তারা কখনো বলছে বৈষম্য বিরোধী ছাত্রজোট, আবার কখনো তারা গঠন করে, এরপরে তারা গঠন করে জাতীয় নাগরিক কমিটি। এখন সেই দুই দল থেকেই আবার আরেকটি দল তৈরি করছে তারা, জাতীয় নাগরিক পার্টি। আমি এর আগে আমার একটি ভিডিও করেছিলাম, দর্শক, বলেছিলাম যে গত 6 মাসে 16টি রাজনৈতিক দল গঠিত হয়েছে বাংলাদেশে। এই এই গণহারে, এত ব্যাপক হারে রাজনৈতিক দল গঠনের যে হিড়িক পড়েছে, সেটা নিয়ে মানুষের মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে। আর সেই সন্দেহে আরও সর্বশেষ পেরেক দিয়েছে যখন ডিসি বাস, ব্যক্তি মালিকানাধীন বাস তার নিয়ন্ত্রণে নিয়ে সেই 5টি বাস তাদের জনসভায় যোগদানের জন্য পাঠান, এবং অন্য আরও জেলাগুলোতে ডিসিরা পুলিশকে চিঠি দিয়েছেন তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। প্রশ্ন হচ্ছে, তারা কি এই সুবিধা পাওয়ার অধিকার রাখেন কিনা? প্রথমত হচ্ছে, এটি রাজনৈতিক দল সম্পূর্ণরূপে পার্সোনাল এবং দলীয় কিছু মানুষের, বা একটা যে মানুষগুলো একত্রিত একটা দল গঠন করতে চান, সম্পূর্ণরূপে তাদের খরচে হবে, তাদের ম্যানেজমেন্টে হবে। রাষ্ট্র এই ক্ষেত্রে তাদেরকে ডিফেন্স বা সহযোগিতা বা কোনো আর্থিক সাপ্লাই দিতে পারি না। এখানে আমি অর্থ সাপ্লাই বলছি এই কারণেই যে এই বাসগুলা পাঠাতে বা পুলিশ ফোর্সকে আপনি যেখানে দিয়েছেন তাদের নিরাপত্তা রক্ষার জন্য, তারা নিশ্চয়ই রাষ্ট্রের টাকায় বেতন পাওয়া কর্মচারী। এখন এটা নিয়ে আমাদের দল গঠন করেছে তারা, আমি আগেই বলি দর্শক যে দল গঠন করেছে এটা গণতান্ত্রিক অধিকার, তাতে কোনো প্রশ্ন থাকার কথা নয়। কিন্তু এই দলটা যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়ে থাকে, এখন এটা বোধহয় আর বলার সময় এসে গেছে নিশ্চিত করেই যে ইয়েস, গভর্নমেন্ট প্রোভাইডিং অল কাইন্ড অফ সাপোর্টস, গভর্নমেন্ট গিভিং দেম শেল্টার অ্যান্ড হেল্প। যদিও সমন্বয়কদের পক্ষ থেকে বলা হয়েছে তারা এ ধরনের সহযোগিতা বা এ ধরনের নিরাপত্তা তারা চাননি রাষ্ট্রের কাছ থেকে। সেটা হয়তোবা তারা পরিস্থিতির বিবেচনায় বা মিডিয়ার সমালোচনার কারণে হয়তোবা তারা বলেছেন, কিন্তু তারা যদি এটা নাই চাইতেন অরিজিনাল, তাহলে তো ওই সময় তাৎক্ষণিকভাবে তারা সেই বাসগুলো ফিরিয়ে দিতেন। এখন এটা নিয়ে সরকার কি ভুল করছে? এই সরকারের মূল ফাংশনটা হচ্ছে, দেখুন, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরে সকল দল মত পথের মানুষ মিলে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে যে একটা নির্বাচন করার জন্য এবং কিছু সংস্কার করার জন্য। তারা এইটা বাদ দিয়ে এখন পুরোপুরিভাবে কিংস পার্টি করতে গিয়ে যতগুলা কাজ করা দরকার তারা তাই করছেন। রাষ্ট্র কেন তাদের জনসভায় বাস সাপ্লাই দেবে? রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী কেন তাদের নিরাপত্তার জন্য পুলিশ নিয়োগ করার কথা বলবে?
তার মানে এই সরকার তার নিরপেক্ষতা হারিয়ে একটি পক্ষের হয়ে দাঁড়িয়েছে। সেটা ভবিষ্যতের জন্য কি বিপদ নিয়ে আসতে পারে আমরা একটু দেখি। ইতিমধ্যে আপনারা জানেন যে বিএনপির মহারাষ্ট্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে সরকার যদি নিরপেক্ষতা তাদের রক্ষা করতে না পারে তাহলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। এটি একদিকে যেমন ফ্যাসিবাদী শাসকের প্রতিবিপ্লবের সম্ভাবনাকে জাগ্রত করবে, এক, দ্বিতীয়ত হচ্ছে সরকার নিরপেক্ষতা হারানোতে চলে গেছে এই কথা ডিক্লেয়ার হওয়ার সাথে সাথে সম্পূর্ণভাবে সরকারের অনেকগুলো কার্যক্রম নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দেবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি কারণ ইতিমধ্যেই বলেছেন যে তাদের দল করার অধিকার আছে এবং তিনি তার দলে ওদের পক্ষে বেশ সাফাই গিয়েছেন। তিনি একাধিকবার বলেছেন যে ছাত্ররাই তাকে ক্ষমতায় বসিয়েছে এবং তিনি এটাও বলেছেন যে কত আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল এই ছাত্ররা। আবার এই ছাত্ররা দল গঠন করছে। আবার এই ছাত্রদেরই একজন উপদেষ্টা 7 মাস ছিলেন, তিনি পদত্যাগ করে সেই দলের সভাপতি হয়েছেন। তাহলে আমরা কি বলতেই পারি না যে 7 মাস তিনি যে উপদেষ্টা পদের দায়িত্বে ছিলেন ওই সময় তিনি রাষ্ট্রীয় সুযোগ সুবিধাগুলা ব্যবহার করেছেন, রাষ্ট্র তাকে ডিফেন্স দিয়েছে, তিনি দলীয় কাজে রাষ্ট্রের সম্পত্তিগুলা ব্যবহার করেছেন। তাহলে তো এটা কিংস পার্টি হলো। প্লাস আরও 2 জন উপদেষ্টা কিন্তু থেকে গেছেন, তারা বলছেন তারা এই দলের সাথে সংযুক্ত নয়, হয়তোবা তারা ভবিষ্যতে পদত্যাগ করে যোগদান করবেন। তাহলে তারাও তো আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি এই দলের সাথে যোগাযোগ রক্ষা করছেন। তাহলে তারা কি রাষ্ট্রীয় সম্পত্তি ব্যবহার করছেন না এই দলের কাজ করার জন্য? নাকি তারা আরও কিছুদিন পরে এই যে বৈষম্য বিরোধী ছাত্রজোট, জাতীয় নাগরিক কমিটি এবং এখন হয়েছে জাতীয় নাগরিক পার্টি, এই 3টা মিলে আরেকটা যখন তারা করবেন ওইটার সময় একজন পদত্যাগ করবেন, পরে ওই 4 থেকে মানুষ নিয়ে আরেকটা যখন করবেন ওই সময় মাহফুজ আলম পদত্যাগ করবেন। খেয়াল করুন, এই যে এক ধরনের প্রতারণা শুরু হয়েছে, বাওতাবাজি, এগুলোকে আমি অনেক আগেই বলেছি দর্শক আমার একটা ভিডিওতে, এটি হচ্ছে 3য় শ্রেণীর চালাকি। এগুলো হচ্ছে একই মানুষ, একই ব্যক্তি, একই আদর্শ, একই একটা কিছু তারা লালন করছে, বিভিন্ন সময় তারা বিভিন্ন জায়গায় অবস্থান করছে। কখনো বা ছাত্র শিবির, কখনো বা এবি পার্টি, কখনো বা গণতন্ত্রী পার্টি, নাগরিক গণ অধিকার পরিষদ, কখনো বা জাতীয় নাগরিক কমিটি, কখনো বৈষম্য বিরোধী ছাত্র জোট, কখনো বা জাতীয় নাগরিক পার্টি, হয়তো বা আসিফ মাহমুদ এসে আরেকটা করবেন ওই 3টা মিলে, তারপর মাহফুজ আলম করবেন ওই 4টা মিলে 5 নম্বরটা করবেন। গত 6 মাসে 16টি রাজনৈতিক দল, এই সবগুলাই হচ্ছে মূলত সরকারের প্ররোচনায় এবং তাদের ইন্ধনে নির্বাচন ব্যবস্থাকে বন্ডল করা এবং একটা বিশৃঙ্খলা করে নির্বাচনকে পিছিয়ে দিয়ে অন্যদিকে সেনাপ্রধানের সেই বক্তব্য, সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে রাষ্ট্র কিন্তু একটি ভয়ানক বিপদের মধ্যে পড়তে যাচ্ছে। এখন এটা আমরা নিশ্চিত করে বলতে পারি। এবং এর পাশাপাশি আমি যেটা সতর্ক করতে চাই, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আহমদ স্যার, আপনি আপনার সম্মানের জায়গা থেকে বোধহয় সরে যাচ্ছেন। আপনি যে সম্মান এবং ভালোবাসা নিয়ে এসেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে জনগণ আপনার কাছে, আপনি সেই সম্মান এবং ভালোবাসাকে শ্রদ্ধা করুন, রেসপেক্ট করুন এবং একটি নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে যেতে হলে, গণতন্ত্র একটি সমাজে সাস্টেনেবল করতে হলে নির্বাচন ছাড়া আসলে কোনোভাবে হবে না। যতভাবেই আপনি যত শাক দিয়ে মাছ ডাকুন না কেন, কয়েকজনকে নিয়ে এক দল করছেন, আবার কয়েকজনকে নিয়ে একটা দল করছেন। আমরা তো বহুদিন থেকেই আমি এই কথাটা বলে আসছি, একই দিনে আপনারা একটা কাজ করেন, ইসলামী ছাত্র শিবিরের একটা মিছিলের ব্যবস্থা করেন বা জনসভার আয়োজন করেন, এবি পার্টির মিটিংয়ের ব্যবস্থা করেন, গণ অধিকার পরিষদের মিটিংয়ের ব্যবস্থা করেন, জাতীয় নাগরিক কমিটির মিটিংয়ের ব্যবস্থা করেন, গতকালকে যেটা হয়েছে জাতীয় নাগরিক পার্টির ব্যবস্থা করেন। এই সবগুলো দলকে আলাদা আলাদাভাবে একই দিনে একই সময়ে জনসভা করতে দিয়ে দেখেন তো 500 মানুষ হয় কিনা এক একটা মিটিংয়ে। কারণ এই একই ব্যক্তি তারা বিভিন্ন জায়গায় গিয়ে মানুষ বেশি দেখাচ্ছে মূলত একটি রাজনৈতিক দলের এজেন্ডা হওয়ার জন্য। আমি অনেক আগের থেকেই বলে আসছি ধারাবাহিকভাবে এবং সেটাই প্রমাণিত হবে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাটা আমি প্রায়ই বলি, উনি আজকে যেটা বলবেন 3 দিন পরে ডক্টর শফিক রহমান, ফরহাদ মাজার এবং মাহমুদুর রহমানকে বলতে হবে এবং আপনারা দেখবেন সেই কথাগুলোই কিন্তু বাস্তবে হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনি আপনার সকল বিতর্কের ঊর্ধ্বে এসে
ইস্পাত কঠিন আপনার অক্ষ নিয়ে আপনার উপদেষ্টা পরিষদে আপনি নির্বাচনের পথেই যান এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন, যেটা সেনাপ্রধানও বলেছেন। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলে এই সেনাবাহিনী তার ব্যারাকে ফেরত যাবে, স্বাভাবিক অবস্থা ফেরত আসবে। অন্যথায় এই কিংস পার্টি গঠনের অভিযোগে একদিন আপনাদেরকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে।